ওয়েল, আই এম সিক অ্যাগেন। আমার সর্দি, জ্বর, কাশি, ঘাড়ে ব্যথা যাইতেই আছে না। অ্যান্ড আমি আবারও অসুস্থ হয়ে গেছি। কিন্তু ভাই আপনাদের জন্য ভিডিও বানাইতে হবে ডেডিকেশন নিয়ে। কি আর করার আছে জীবনে। সো যেহেতু আমরা র্যান্ডম ফরেস্ট এবং ডিসিশন ট্রি এর কি ডিফারেন্সটা বুঝা গেছি, সেহেতু আমার মনে হয় যে এখন আমাদের একটা বড় সড়ো প্রজেক্ট করে ফেলা উচিত। যেহেতু র্যান্ডম ফরেস্ট মডেলটা বড় বড় ডাটা সেটের সাথে খুব সুন্দরভাবে কাজ করতে পারে এবং সেগুলোর নয়েজ এবং সাথে সাথে সেগুলোর বায়াস এবং ভ্যারিয়েন্সকে কমাইতে পারে, সেহেতু আমাদের একটা বিশাল বড় ডাটা সেটকে ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে। এবং আমি নতুন একটা নোটবুক ফাইলকে এখানে তৈরি করে নিব। বাইরে ওয়াচ চলতেছে, যদি ব্যাকগ্রাউন্ডে ওইটার নয়েজ আছে, আই এম ভেরি সরি, এতে আমার কোনো হাত নাই ভাই। এবং আমি চেষ্টা করব নতুন একটা ফাইলকে তৈরি করে নেওয়ার এখানে, যেটার নাম দিব আমি rf_project.ipynb। এবং এই ভিডিওটা একটু ছোট হইতে পারে কারণ আপনারা খুব সম্ভবত বুঝতেছেন না আমার কথা শুনে, কিন্তু আমি লিটারালি নাক দিয়ে শ্বাস নিতে পারতেছি না। সো আই উইল ট্রাই মাই বেস্ট যেন এই পুরো ভিডিওতে আপনাদের আমার কাশির আওয়াজ শুনতে না হয়। খক 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 করে খালি কাশতে থাকতেছি আমি এই ভিডিও বানানোর সময়, এবং আমি এডিটিং এর সময় চেষ্টা করব যেন আপনাদের এই কাশির আওয়াজ শুনতে না হয়। সো এই ক্ষেত্রে সবার প্রথম যে কাজটা আমি করব সেটা হবে আমাদের ইম্পর্টেন্ট লাইব্রেরিগুলোকে ইম্পোর্ট করে নিয়ে আসা। সো ইম্পোর্ট pandas as pd, ইম্পোর্ট numpy as np, ইম্পোর্ট করে নিব seaborn কে, এবং সাথে সাথে আমি as sns দিয়ে দিলাম। তারপর আমি matplotlib.pyplot কেও এখানে ইম্পোর্ট করে নিব as plt। সেলটাকে একটু রান করে দেই, কার্নেলটাকে সিলেক্ট করে নেই এবং আমার সকল লাইব্রেরি ইম্পোর্ট হয়ে গেল। এবং এখন আমাদের বড় সড়ো একটা ডাটা সেট লাগবে। আমি আপনাদেরকে অনেকগুলা ভিডিওতেই এক্সাম্পল অথবা আগের কোনো প্রজেক্ট করার সময় আপনাদেরকে বেশিরভাগই ক্যাটাগরিক্যাল ডাটা দিয়ে আসলে আপনাদেরকে এক্সাম্পলস দিছি এবং সাথে সাথে প্রজেক্টস করছি, কারণ ওইটা বুঝানো এবং দেখানোটা সহজ এবং ওই ক্ষেত্রে আমার রিগ্রেশন ডাটার কমপ্লিকেশনে ঢুকতে হয় না। কিন্তু এই প্রজেক্টে আমি রিগ্রেশন ডাটার উপরে করতে চাই এবং একটু জেনুইন ডাটার উপরে করতে চাই, যেন আমি আপনাদেরকে কিছু ক্রিটিক্যাল ডাটা অ্যানালাইসিসের জিনিসপাতি দেখাইতে পারি এবং সাথে সাথে আপনারাও যেন কিছু ক্রিটিক্যাল জিনিসপাতি সম্পর্কে নলেজ গেইন করে ফেলতে পারেন এবং কিভাবে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হয় সেটাও শিখে ফেলতে পারেন। সো এই ক্ষেত্রে আমি scikit-learn কে ব্যবহার করব আমাদের ডাটা সেটটাকে নিয়ে আসার জন্য। আমি এখানে from sklearn.datasets মডিউলটাকে ব্যবহার করব এবং এখান থেকে আমি একটা মেথডকে পাওয়া যায় যেটার নাম হচ্ছে fetch california housing, এবং এটা হচ্ছে একটা জেনুইন ডাটাসেট ক্যালিফোর্নিয়া শহরের হাউজিং প্রাইস নিয়ে, এবং আমরা এটাকেই ব্যবহার করব। সো আমাদের সবার প্রথমে যে কাজটা করতে হবে, আমরা ফেচ ক্যালিফোর্নিয়া হাউজিং মেথডটাকে ব্যবহার করব এবং এটার ভেতরে একটা আর্গুমেন্টকে পাস করে দেব যেটার নাম হবে অ্যাজ ফ্রেম। এতে করে আমাদের ডাটাটা একটা ডাটা ফ্রেম আকারে আসবে এবং এই পুরো মেথডটা সবার প্রথমে আমাদেরকে একটা বাঞ্চ অবজেক্টকে রিটার্ন করবে। সো সেই অবজেক্টটাকে একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করে নেব যেটার নাম দেব আমি ক্যালিফোর্নিয়া ইজ ইকুয়ালস টু দিয়ে দিলাম, এবং তারপর এখন আমরা এই বাঞ্চ অবজেক্টটাকে ব্যবহার করতে পারি আমাদের ডাটা ফ্রেমটাকে বের করে নিয়ে আসার জন্য। সো ডাটা ইজ ইকুয়ালস টু আমি ক্যালিফোর্নিয়া অবজেক্টটাকে নিয়ে নিলাম ডট, তারপর ডাটা অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করতে পারি যেটার ভেতরে পুরো ডাটা সেটটা স্টোরড হয়ে আছে ডাটা ফ্রেম আকারে, এন্ড আমি এখন ডাটার ইনফরমেশনগুলো দেখতে পারি। সো ডাটা ডট ইনফো দিয়ে দিলাম, রান করে দিলাম এবং আমাদের ডাটাগুলো খুব সুন্দরভাবে একটা ডাটা ফ্রেম আকারে চলে আসলো। এবং যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই ডাটা সেটে অলমোস্ট 21,000-এর কাছাকাছি স্যাম্পল আছে এবং সাথে সাথে মোটমাট 8টা ফিচার কলাম আছে। এবং এখনই আমি রিয়েলাইজ করলাম যে আমি আপনাদেরকে ডাটা অ্যাট্রিবিউটটা আগেই দেখাইছি কোনো একটা ভিডিওতে, আমার অন্য একটা অ্যাট্রিবিউট দেখানোর কথা ছিল কিন্তু মাথা ব্যথার কারণে আমার মাথা ওলায় যেতেছে, এই কারণে আমি আপনাদেরকে ডাটা অ্যাট্রিবিউট দিয়ে দেখাইলাম। সো আপনি যখন scikit-learn-এর কোনো একটা মেথডকে ব্যবহার করে কোনো একটা ডাটা ফ্রেম অথবা ডাটা সেটকে নিয়ে আসতে চাইবেন, তখন আপনাকে একটা বাঞ্চ অবজেক্টকে রিটার্ন করা হবে যেটার ভেতরে আপনার ডাটাটা বিভিন্ন ফরম্যাটে থাকবে। এবং আপনি যখন এই বাঞ্চ অবজেক্ট থেকে ডাটা অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করবেন তখন এটা আপনাকে শুধুমাত্র ফিচার সেটটাকেই দিবে, এটার ভেতরে টার্গেট কলামটা নাই। সো আমরা টার্গেট কলামটাকেও ক্যালিফোর্নিয়া ডট
টার্গেট অ্যাট্রিবিউটের মাধ্যমে নিয়ে আসতে পারি। এবং আমি টার্গেট বানান ভুল করছি, আমি যদি রান করি তাহলে আমাদের কাছে দেখতে পারবো জাস্ট একটা কলামই আছে এবং এটা হচ্ছে টার্গেট কলাম, যেটা আসলে এখন আমাদের দরকার না। আলাদা আলাদা আমরা এখনই করব না, আমরা পরে করব। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আরেকটা অ্যাট্রিবিউটকে ব্যবহার করতে পারি যেটার নাম হচ্ছে ফ্রেম অ্যাট্রিবিউট। এবং এই ফ্রেম অ্যাট্রিবিউটটা আমাদের পুরো ডাটা ফ্রেমটাকে একসাথে দিয়ে দিবে। সো এই ক্ষেত্রে এখন আমরা দেখতে পারবো যে আমাদের টার্গেট কলাম, যেটার নাম হচ্ছে মেড হাউস ভ্যাল, খুবই শর্ট ফর্মে লেখা, কিন্তু এটার ফুল ফর্ম হচ্ছে মিডিয়ান হাউস ভ্যালু, কোনো একটা হাউস হোল্ডের জন্য। অ্যান্ড সাথে সাথে আরো অনেকগুলা ফিচারই আমরা এখানে দেখতে পারতেছি এবং সবগুলা ফিচারই ফ্লোট 64 টাইপের, তার মানে সবগুলা ফিচারই এখানে নিউমেরিক ভ্যালু বিশিষ্ট। সো রিগ্রেশনের জন্য খুবই ভালো হবে আমার মনে হয়। এবং এই ক্ষেত্রে আমরা একটু আমাদের এই ফিচারগুলা সম্পর্কে জানার চেষ্টা করব। আমি এখানে ডাটা ডট হেড মেথডটাকে ব্যবহার করে আমাদের ডাটার একটা ছোটখাটো কপিকে দেখতে চাই। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি আমাদের এখানে প্রথম যে ফিচারটা আছে সেটার নাম হচ্ছে মেড ইনক, এটার নাম হচ্ছে মিডিয়ান ইনকাম অফ হাউসহোল্ড। কোনো একটা বিল্ডিং এর সকল মানুষের ইনকামের মিডিয়ানটা হচ্ছে এই ফিচারে দেওয়া আছে। সো এখানে আপনারা যে স্যাম্পলগুলো দেখতেছেন এগুলো আসলে একটা সার্টেন হাউস হোল্ডের জন্য। হাউস হোল্ড বলতে এখানে বোঝানো হইতেছে একটা বিশাল বড় বাড়ি। বাংলাদেশের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিল্ডিং আপনারা তো দেখতেই পারেন এবং এগুলার কোনো অভাব নাই, 5 তলা 6 তলা 7 তলা। এবং এই ডাটা সেটের ভেতরে অলমোস্ট সকল কলামে ওইটার অ্যাভারেজ অথবা মিডিয়ান ভ্যালুটা দেওয়া আছে। সো এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা হাউস হোল্ডের মিডিয়ান ইনকামটাকে এখানে দেখতে পারতেছি। তারপরে হাউস এজ, এটা হচ্ছে মিডিয়ান হাউস এজ। তারপর একটা হচ্ছে অ্যাভারেজ রুমস, এরপর একটা হচ্ছে অ্যাভারেজ বেডরুমস, তারপর হচ্ছে পপুলেশন, কোনো একটা হাউস হোল্ডের পপুলেশন কতটুকু, তারপর অ্যাভারেজ অকুপেশন, এটা বলতে বোঝানো হইতেছে যে একটা হাউস হোল্ডে অ্যাভারেজ কতজন মানুষ থাকে, ল্যাটিটিউড লঞ্জিটিউড এবং সাথে সাথে মিডিয়ান হাউস ভ্যালু, এটা হচ্ছে ওই হাউস হোল্ডের যতগুলা হাউস আছে সবগুলার মিডিয়ান ভ্যালু এবং এটাই হবে আমাদের টার্গেট কলাম আসলে। অ্যান্ড আমার মনে হয় যে আমাদের একটু এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস করে নেওয়া উচিত, যেহেতু আমরা আমাদের ডাটা সেটটার ব্যাপারে জানতে পারছি এবং যেহেতু আমাদের ডাটা সেটে জেনুইন ডাটা আছে, আমরা চাইলে ডাটা অ্যানালাইসিস পার্টটাকে একেবারে স্কিপ করে যেতে পারি, কারণ আমাদের এখানে কোনো মিসিং ভ্যালুস নাই। এবং সাথে সাথে যেহেতু জেনুইন ডাটা আছে সেহেতু আমরা খুব সুন্দরভাবেই মডেলটাকে তৈরি করে ফেলতে পারি। কিন্তু বেশিরভাগ সময়ই আপনারা আপনাদের সামনে যেই ডাটা সেটটা দেখবেন ওইটা জেনুইন নাকি ফেক সেটা কোনোভাবেই আপনারা বুঝতে পারবেন না। এবং আমি আপনাদেরকে এই ক্ষেত্রে কিছু ট্রিক্স শেখায় দিতে চাই, যার মাধ্যমে আপনারা অন্তত এরকম হাউস ভ্যালু ডাটা সেটের ফেকনেসটাকে বুঝতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনারা যদি লক্ষ্য করেন, ল্যাটিটিউড এবং লঞ্জিটিউড এই দুইটা কলাম আসলে ইন্ডিকেট করতেছে যে ওই হাউস হোল্ডের পজিশনটা কোথায়। এবং আপনার পুরো ডাটা সেট র্যান্ডমলি জেনারেটেড হইতে পারলেও ল্যাটিটিউড এবং লঞ্জিটিউড কখনো র্যান্ডমলি জেনারেটেড হইতে পারবে না। কোনো একটা নির্দিষ্ট সিটি অথবা এরিয়ার ল্যাটিটিউড এবং লঞ্জিটিউড ইন্ডিকেট করে যে এটা পুরো ওয়ার্ল্ডের কোন পজিশনে আছে। লিটারালি পুরো ওয়ার্ল্ডটাকে যদি আপনি একটা গ্রাফে রূপান্তর করেন তাহলে ল্যাটিটিউড এবং লঞ্জিটিউড হচ্ছে ওই গ্রাফের এক্স এবং ওয়াই অক্ষের বিন্দুটা। এবং এই ক্ষেত্রে ল্যাটিটিউড এবং লঞ্জিটিউড যদি র্যান্ডমলি জেনারেটেড হয় তাহলে আসলে কোনোভাবেই আপনার ডাটা সেটটা জেনুইন হইতে পারে না। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ল্যাটিটিউড এবং লঞ্জিটিউডের একটা গ্রাফকে তৈরি করে নিতে পারি, একটা সিম্পল স্ক্যাটার প্লটকে এখানে তৈরি করে নিই এবং দেখার চেষ্টা করি যে আমাদের ভ্যালুগুলো যথেষ্ট পরিমাণে গোছানো কিনা। যদি অগোছালো হয় তাহলে আমরা এটা বাদ দিয়ে দিব, কিন্তু যদি গোছানো হয় তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের এই ডাটা সেটটা আসলেই জেনুইন ভ্যালু বিশিষ্ট। সে এই ক্ষেত্রে আমি এখানে সিবর্নকে ব্যবহার করতে পারি, স্ক্যাটার প্লট তৈরি করব এবং এখানে ডাটা আকারে আমি দিয়ে দিতে পারি ডাটাকে, অ্যান্ড এক্স অক্ষ বরাবর আমি দিতে পারি লঞ্জিটিউডটাকে। সো লঞ্জিটিউড বানান কি আমি পারবো, TUDE, ইয়েস বানান হয়তো বা আমি পারছি। অ্যান্ড আমি লজিটিউড লিখছি, কেমনটা লাগে, বানান আমি পারি নাই।
অ্যান্ড কমা দিয়ে আমি ওয়াই অক্ষ বরাবর ল্যাটিটিউডটাকে দেখতে চাই। তো লঞ্জিটিউড আসলেই এক্স অক্ষকে নির্দেশ করে। আবারও ওই এক্সাম্পলটা যে আপনি যদি এই পুরো ওয়ার্ল্ডটাকে একটা গ্রাফে রূপান্তর করেন তাহলে আসলে এক্স অক্ষ হবে লঞ্জিটিউড এবং ওয়াই অক্ষ হবে ল্যাটিটিউড। অ্যান্ড এই ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর আমি এখানে ল্যাটিটিউডকে লিখে দিব। অ্যান্ড আপাতত এটা এই পর্যন্তই থাক। আমি যদি রান করে দেই তাহলে এখানে আমরা আসলে র্যান্ডম ভ্যালুজই দেখতে পারতেছি মনে হইতেছে, কিন্তু যদি আপনারা লক্ষ্য করেন এই ভ্যালুগুলো একটা সার্টেন শেপে আছে। কেন যেন মনে হইতেছে যে এই ভ্যালুগুলো আসলেই কোনো একটা ম্যাপে হইতে পারে। এখন ভাই হইতে পারলেই যে হবে এমন তো কোনো কথা না। দেখা মনে হইতেছে র্যান্ডম, কিন্তু অন্তত একটা শেপ আছে। আমাদের কাছে তো মানচিত্রও নাই, তাইলে আমরা কি করতে পারি? আমরা একটু চালাকি করতে পারি। আমরা একটু রিয়েল লাইফ এক্সাম্পল নিতে পারি। ভাবেন কোনো একটা এরিয়াতে সকল জায়গাতে কিন্তু বাসা ভাড়া অনেক বেশি হবে না। কিছু কিছু জায়গাতে বাসা ভাড়া একটু কম হবে এবং সাথে সাথে সেই সকল জায়গার আশেপাশের ভাড়াও কম হইতে পারে এবং আস্তে আস্তে যত দূরে যাওয়া যায় তত বাসা ভাড়া বাড়তে পারে ওই জায়গার অবস্থান বুঝা। সো যেহেতু আমাদের কাছে লিটারালি লঞ্জিটিউড এবং ল্যাটিটিউড আছে, লিটারাল অবস্থানটা আছে, সেহেতু কোনো কোনো জায়গাতে আমরা অবশ্যই দেখতে পারবো যে ওইখানের ভাড়া অন্যান্য জায়গা থেকে বেশি অথবা কম, রাইট? সো আসেন একটু দেখি। সো এই ক্ষেত্রে আমি জাস্ট একটা হিউকে এখানে সেট করে দিতে পারি এবং হিউটা হবে আমাদের টার্গেট কলামটা। সো মেড হাউস ভ্যাল রান করে দিলে এখন আমরা এখানে কিছু ইন্টারেস্টিং জিনিস দেখতে পারবো যে হ্যাঁ আসলে ওই দিক থেকে এটা সত্যিই মনে হইতেছে যে এই দিকের বাসা ভাড়াগুলো যথেষ্ট বেশি এবং এই দিক থেকে যত দূরে যাওয়া যাইতেছে তত বাসা ভাড়া কমতে শুরু করছে। এবং এই ক্ষেত্রে মেড হাউস ভ্যাল এখানে 1 2 3 4 দেয়া আসলে বুঝাইতেছে 1 2 3 4 5 ইন্টু 10,000। ভ্যালু অনেক বড় বড় হয়ে যাবে, এই কারণে এই ডাটা সেটে অলরেডি কম্প্রেসড অবস্থাতে ডাটাটা দেওয়া আছে। সো এই ক্ষেত্রে 10,000 দিয়ে অলরেডি ভাগ করা আছে। আমরা জেনুইন ডাটাটার জন্য জাস্ট ইমেজিন করে নিব এটা হচ্ছে 10,000, 20,000, 30,000, 40,000, 50,000 এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব এই দিক বরাবর $50,000 ভ্যালু বিশিষ্ট বাসার সংখ্যা অনেক বেশি। কিন্তু এই লোকেশনের বাইরে তো আমি অন্য কোনো কিছু দেখতে পারতেছি না। এই দিক বরাবর আমি ডান দিক বরাবর অবশ্যই বাসার লোকেশন দেখতে পারতেছি, কিন্তু বাঁ দিক বরাবর বাসার লোকেশন দেখতে পারতেছি না। এটা কেন? জাস্ট হঠাৎ করে কি মানুষজন এই জায়গা বরাবর থাকা বন্ধ করে দিছে? এই জায়গায় কি কোনো কিছু হইতে পারে? ক্যালিফোর্নিয়া, হ্যাঁ, একটা ম্যাপ হইলে মনে হয় অনেক ভালো হইতো, তাই না? ভাবেন আপনি সমুদ্রের পাড়ে একটা বাসা ভাড়া নিতে চান, আপনার কি মনে হয় বাসার প্রাইস কি অনেক বেশি হইব নাকি কম হইব? জাস্ট আপনাদের জন্য এই কোয়েশ্চেনটা আমি রেখা দিলাম। অ্যান্ড এই ক্ষেত্রে আমরা আরো কিছু জিনিসপাতি এখানে অবশ্যই করতে পারি, আপনাদেরকে দেখায় দিতে চাই সেই সকল জিনিসপাতিগুলো। সো এই ক্ষেত্রে আমি এখানে আরেকটা আর্গুমেন্টকে ব্যবহার করতে পারি যেটার নাম হবে সাইজ আর্গুমেন্ট। এবং এই সাইজ আর্গুমেন্টে আমি আরেকটা ফিচারের নামকে দিয়ে দিতে পারি যে ফিচারটার হিসাবে এই প্রত্যেকটা স্ক্যাটার পয়েন্টের সাইজ নির্ধারিত হবে। এতে করে কিন্তু আমরা একই সাথে অনেকগুলো ইনফরমেশন পাবো। একটা হবে ল্যাটিটিউড এবং লঞ্জিটিউডের ইনফরমেশন, তারপরেরটা হচ্ছে যে আমরা ওই ল্যাটিটিউড এবং লঞ্জিটিউডে হাউসের ভ্যালুটা কত সেটাকে দেখতে পারতেছি এবং সাথে সাথে ওই পুরো হাউস হোল্ড জুড়ে কত মানুষ থাকতে পারে সেটাও কিন্তু আমরা দেখতে পারবো এই মার্কার সাইজ দেওয়ার মাধ্যমে। সো এই ক্ষেত্রে আমি পপুলেশন সেট করে দিলাম এবং আমি যদি রান করি তাহলে এখন একটু অন্য রকমের গ্রাফ দেখতে পারবো। এটা একটু ছোট হয়ে গেছে, আমার মনে হয় একটু বড় করে দিলে ভালো হয়। সো plt.figure এবং এটার ভেতরে আমি ফিক্স সাইজকে পাঠিয়ে দিতে পারি, লেটস সে 12,12 এবং একটু বড় সড়ো একটা গ্রাফ তৈরি হবে। এবং এখন আমাদের সামনে আরো একটু বেটার পিকচার এখন চলে আসতেছে যে আসলে আমাদের এই ডাটা সেটের মোস্ট অফ দ্য পপুলেশন কোথায় আছে এবং ক্লিয়ারলি মোস্ট অফ দ্য পপুলেশন এই জায়গাটাতে এবং এই জায়গাটাতে আছে এবং এই দুই জায়গাতে প্রাইসও সবচেয়ে বেশি বলা যায়। অ্যান্ড এই ক্ষেত্রে আমাদের এই মার্কার সাইজটা আসলে অত বেশি হেল্প করতেছে না এবং আপনারা যদি কাস্টম মার্কার সাইজেস চান সেহেতু আরেকটা আর্গুমেন্ট আছে যেটার নাম হচ্ছে সাইজেস এবং এই আর্গুমেন্টের ভেতরে আপনি বলে দিতে পারেন যে আপনার মার্কার সাইজের রেঞ্জ কত পিক্সেল থেকে কত পিক্সেল পর্যন্ত
হইতে পারে। আমি এখানে 10 পিক্সেল থেকে 300 পিক্সেল করতে পছন্দ করি, তাইলে একটু বড় বড় অন্তত দেখা যায়। এবং যদি এখন লক্ষ্য করেন তাইলে আমরা একটু বড় বড় মার্কারকে দেখতে পারতেছি, পপুলেশন কোথায় সবচেয়ে বেশি আছে সেটাও বুঝতে পারতেছি, এবং এই দিকে পপুলেশনটা এখন ক্লিয়ারলি সবচেয়ে বেশি বোঝা যাইতেছে। এখান থেকে এখানের পপুলেশনটা অনেক বেশি, এবং আমার মনে হয় এটা যদি আমরা একটা ম্যাপে বসাইতে পারতাম তাহলে আর একটু বেটার ওয়েতে বোঝা যাইতো, এবং আমরা একেবারে ক্লিয়ার হইতে পারতাম যে এই ডাটা সেটটা একেবারে জেনুইন একটা ডাটা সেট, তাই না? কারণ ল্যাটিটিউড এবং লঞ্জিটিউড যেহেতু আছে সেহেতু ওইটা কোনো একটা ম্যাপের কোঅর্ডিনেশনকে ইন্ডিকেট করতেছে, এবং আমাদের কাছে যদি একটা ম্যাপ থাকে এবং আমরা যদি কোঅর্ডিনেটগুলো ম্যাপে বসাই তাহলে অবশ্যই সেটা ক্যালিফোর্নিয়াতেই হওয়ার কথা, তাই না? সো পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা জিওলজিক্যাল প্লটিং করতে পারি, এবং ওইটা একটু হিজিবিজি হইতে যাইতেছে, একটু পেঁচানো জিনিসপাতি হইতে যাইতেছে, অ্যান্ড আপনারা ওখান থেকে অনেক কিছু শিখতেও যাইতেছেন। ওইটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে মাঝে মধ্যে, যখন আমি এরকম কোনো ডাটা সেট নিয়ে কাজ করি যেটাতে ল্যাটিটিউড এবং লঞ্জিটিউড থাকে, আমি ডাইরেক্টলি বুঝা যেতে পারি যে আসলে এটা জেনুইন নাকি ফেক। বেশিরভাগ সময় জেনুইন ডাটা সেটেই ল্যাটিটিউড এবং লঞ্জিটিউড এই দুইটা ফিচার দেওয়া থাকে। সো এই ক্ষেত্রে পরের ভিডিওতে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে চাইতেছি। যদি আপনারা এই ভিডিওটা বুঝা থাকেন এবং আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে।